জেট প্ল্যান্ট গাছটি এতটাই সহজ একটা পরিচর্যার গাছ যেটা যে কোনো বাগানে যে কোনো সময় কিন্তু করতে পারবে। এটা করার জন্য কিন্তু তেমন কোনো আহামরি কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না। তবে এই জেট প্ল্যান্ট কিন্তু আপনার বাড়ি সাজানোর ক্ষেত্রে শুরু করে আপনি যে আপনার বাগান সাজানো থেকে শুরু করে সবচেয়ে বেস্ট যদি কোনো ইনডোর প্ল্যান্ট থাকে তবে সেটা কিন্তু জেট প্ল্যান্ট। তবে জেট প্ল্যান্টকে শুরুতে আমরা ইনডোর বলে দিলাম, তার মানে এটা নয় যে এটা আমরা ঘরের ভেতরে রেখে দেবো। এই গাছটি কিন্তু সবসময়ের জন্য ফুল সানলাইটে আপনার বাইরে রাখতে হবে। এই গাছটির নাম ইনডোর হলেও কিন্তু এই ঘরের ভেতরে বা ছায়াচ্ছন্ন জায়গা মোটেও পছন্দ করে না। তবে আমরা প্রচুর বাগানে রয়েছি এই ইনডোর প্ল্যান্টের মধ্যে এই জেট প্ল্যান্টকে অনেক সময় ঘরের ভেতরে রেখে দিই, আর তার ফলস্বরূপ বেশ কিছুদিন পর দেখা যায় পাতা ঝরে যায়, গাছগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবং তাতে অনেকেই বলে থাকে যে এই সমস্ত গাছগুলি করা অনেকটাই কঠিন ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে জেট প্ল্যান্টের মতো সহজ সরল পরিচর্যা তেমন কোনো গাছ নেই। আর আপনাকে যদি এই জেট প্ল্যান্টের পরিচর্যা আরো সহজ সরল করে তুলতে হয় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণটাকে আপনাকে দেখতে হবে। তো চলুন আর দেরি না করে জেট প্ল্যান্টের যে সমস্ত পরিচর্যাগুলি এই ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট করতে হবে সেই সমস্ত পরিচর্যা নিয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করি। প্রথম যে পরিচর্যাটি রয়েছে সেটা হচ্ছে জেট প্ল্যান্টের খাবার। এই সময় আসলে আপনি দেখবেন আপনার জেট প্ল্যান্টগুলিতে দেখবেন নতুন পাতা ছাড়তে শুরু করেছে এবং এই পাতাগুলি কিন্তু শীতকাল থেকেই ছাড়তে শুরু করে দেয়। আর এই সময় আসলে কিন্তু গাছের গ্রোথটা একটু অন্যরকম হবে, গাছ বাড়তে শুরু করে দেবে এবং প্রচুর পরিমাণে পাতা, আর এই যে ঘন ঘন পাতা বেরোনো এটা কিন্তু এই সময় আসলে স্টার্ট হবে। তার জন্য এই সময় আপনার গাছগুলিতে খাবার দিতে হবে। আপনার ছাদ বাগানে থাকা যদি কোন রকম কোনো জৈব মিক্স খাবার থাকে তাহলে আপনারা সেই সমস্ত জৈব মিক্স খাবারগুলি এই সমস্ত গাছগুলিকে দিয়ে দিন। এবার আপনাদের বলতেই পারেন যে কতটা পরিমাণ দেব। এবার আপনার গাছের টবের সাইজ অনুযায়ী, যদি 4 ইঞ্চি মাপের টব হয় তাহলে 1 চামচ দেবেন, যদি 6 ইঞ্চি মাপের টব হয় তাহলে 1.5 চামচ দেবেন, আর যদি তার চেয়ে বড় মাপের হয় তাহলে আপনারা 2 চামচ করে দিতে পারেন। আর এই জৈব সার প্রয়োগের ক্ষেত্রে কম বা বেশি মাত্রায় তাতে গাছের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। তাই আপনারা চাইলে একটু কম বেশি মানে মেজারমেন্টে হলেও তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার সেই যে মিক্স খাবারটি আমরা করব সেই সমস্ত মিক্স খাবারগুলি কিভাবে তৈরি করব, কোন ধরনের খাবার দেবো, এই সমস্ত মিক্স খাবারগুলি বর্তমান বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কিনতে পাওয়া যায়। আপনি চাইলে সেখান থেকে ক্রয় করে নিয়ে আসতে পারেন, বা আপনি যদি মনে করেন বাড়িতে বানিয়ে নেবেন, আপনার কাছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সরিষার খোল, যত ছোট ছোট সার হয় আর কি গাছের প্রয়োগ করার জন্য সমস্ত কিছু থাকে, তাহলে সেই সমস্ত কিছু আপনি এক জায়গায় করুন এবং প্রত্যেকটা সমান সমান রেশিওতে নিয়ে একটা মিক্স খাবার তৈরি করে আপনার প্রত্যেকটা গাছের চামচ দিয়ে মেপে মেপে ব্যবহার করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবার আসি রাসায়নিক খাবারের ব্যাপারে। আপনারা চাইলে এখানে রাসায়নিক যে প্রয়োগ করতে পারবেন না এমনটা নয়, কিন্তু আপনারা চাইলে এখানে রাসায়নিক খাবারও কিন্তু প্রয়োগ করতে পারেন। আর রাসায়নিক সার প্রয়োগ করার জন্য সেক্ষেত্রে সবচেয়ে জেট প্ল্যান্টের জন্য যেটা দেখা যায় ভালো সেটা হচ্ছে 10-26-26, এটা খুব ভালো একটা কাজ করে এই জেট প্ল্যান্টের। সেটার জন্য আপনাদের যদি দানাদার এটা হয় মাটিতে দেওয়া হয় তাহলে এটা আপনারা প্রত্যেকটা 4 ইঞ্চি মাপের টবের জন্য আপনারা 5 থেকে 6 দানা ব্যবহার করবেন, আর তার চেয়ে 6 ইঞ্চি মাপের টবে হলে মোটামুটি 8 দানার মতো দিতে পারেন, আর তার চেয়ে বড় হলে 10 থেকে 12 দানা। এটারও ঠিক তাই, 1-2 দানা এদিক ওদিক হলে তেমন কোনো রকম কোনো হেরফের হবে না এবং গাছের তেমন কোনো ক্ষতি হবে না। এবার লিকুইড সয়েলেবলও পাওয়া যায়, সে যেমন এনপিকে 20-20-20 সেম রেশিওর প্রচুর লিকুইড সয়েলেবল পাওয়া যায়, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন গাছে, এবং সেটা কিন্তু পাতায় স্প্রে করতে হয়। আর এটার পরিমাণটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে আপনারা স্প্রে করতে পারেন, বা 200 ml করে প্রত্যেকটা গাছের গোড়াতেও আপনারা দিতে পারেন। এবার সেই ফার্টিলাইজার আমরা কতদিন পর পর ব্যবহার করব। মূলত যে সমস্ত জৈব ফার্টিলাইজারগুলি আমরা ব্যবহার করি সেগুলি বেশি দিন, মোটামুটি 1 মাস পর পর ব্যবহার করলেই যথেষ্ট, আর বাড়তি অতিরিক্ত খাবার কিন্তু এই সমস্ত গাছগুলি প্রয়োজন হয় না। আর সাধারণত লিকুইড যে সমস্ত খাবারগুলি ব্যবহার করি আমরা সেই সমস্ত খাবারগুলো অন্তত 15 দিন পর পর ব্যবহার করলেই যথেষ্ট, আর তেমন কিছু প্রয়োজন পড়ে না। আর যে বিষয়টা থাকে আরেকটা, সেটা হচ্ছে আমরা দানাদার যে খাবারটি দেবো সেটা কিন্তু মাসে 1 বার করে আপনারা প্রয়োগ করবেন, বারবার করে প্রয়োগ করা কিন্তু মোটেও এই সমস্ত গাছের জন্য ভালো নয়। এবার আমাদের যে মূল বিষয়টি রয়েছে যে যারা নতুন চারা ক্রয় করে নিয়ে আসবে তারা কি করবে। যারা নতুন চারা ক্রয় করে নিয়ে আসবেন তারা এই সময় যদি লাগাতে চান তাহলে আপনাদের মাটির মিশ্রণটি নিতে হবে। একদম 50% বালি নিয়ে নেবেন, প্লেন বালি, যেটা আপনার সাদা বালি হতে পারে, লাল বালি হতে পারে, প্লেন বালি 50% নিয়ে নেবেন। তার সঙ্গে 30% আপনারা নেবেন কম্পোস্ট। কম্পোস্টের মধ্যে পাতা পচাটা নিলে সবচেয়ে ভালো হয়, যদি না হয় ভার্মি কম্পোস্ট নিতে পারেন, আপনারা এখানে গোবর সার নিতে পারেন, বা সবসময় চেষ্টা করেন পাতা পচা নেওয়া, তাহলে সবচেয়ে বেস্ট হয়। আর বাকি যে 20% থাকলে এই 20% আপনার হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই যে ছোট ছোট খাবার, তারপরে যদি আপনারা পারেন সামান্য একটু ঘেঁষ নিয়ে নিন, ঠিক আছে, যাতে ড্রেনেজটা ওকে হয়, ইটের টুকরো নিয়ে নিন। এই সমস্ত কিছু দিয়ে একটা মিক্স করে একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করতে হবে, যে মাটিটা অনেকটাই স্যাকুলেন্ট, যেহেতু ভ্যারাইটির এটা গাছ তাই স্যাকুলেন্টের মতো আপনাদের মাটিটা তৈরি করতে হবে। যখন এই মাটিটি তৈরি করবেন, তৈরি করার পরে আপনাদের টব নির্বাচন করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন টবগুলি নেওয়ার, এবং এই টবগুলি আপনারা গাছের উচ্চতা, হাইট অনুযায়ী, বা আপনি কোন জায়গায় বসাবেন, আপনার গাছ জায়গা সুন্দর জায়গা, সেই সমস্তের উপর নির্ভর করে কিন্তু টব নির্বাচন করতে হয়।
তাই টপটা তেমন কোনো ফ্যাক্টর নয়, টপটা আপনারা আপনাদের বাড়ির ফেলে দেওয়া কোনো কন্টেনারও আপনারা এই সমস্ত গাছগুলি করতে পারবেন। পরবর্তী স্টেজে এসে গাছের কেয়ারিং থাকে। এই সমস্ত গাছগুলিতে আমরা কি কেয়ার করব? এই সমস্ত গাছের কেয়ারটা তেমন কোনো আহামরি তেমন কোনো কিছু নয়। আপনার সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছের গোড়া যেন অতিরিক্ত জল না জমে। যে মিডিয়াতে গাছ করার কথা বলে সেই মিডিয়াতে যদি আপনি করতে পারেন, গাছের গোড়ায় কোনোদিন জল জমবে না এবং গাছ কিন্তু সবসময় যেন সেফ থাকবে। তাই জল দেওয়ার বিষয়টা আপনি নিশ্চিত। এবার সানলাইট সবসময় জন্য এই সমস্ত গাছগুলিতে ফুল সানলাইট ভীষণ রকম ভাবে পছন্দ করে। যদি আপনি সেডি জায়গায় হালকা 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে তাতেই গাছ অন্তত টিকে যাবে, কিন্তু একেবারে রোদ লাগে না, অন্ধকারাচ্ছন্ন জায়গা, গাছ কিন্তু মোটেও ভালো হবে না। তাই চেষ্টা করবেন সবসময় গাছে যেন ফুল সানলাইট লাগে বা 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে এমন একটি জায়গায় রাখার। এবার পরবর্তী স্টেজে এসে আমাদের দেখা যায় যে এই সমস্ত গাছগুলিতে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়। এই সমস্ত গাছে রোগাক্রান্ত তেমন কোনো কঠিন কাজ কিছু নয়। রোগাক্রান্ত বলতে যে আপনার এই গাছে পোকার আক্রমণ ঘটবে তেমনটা কখনো ঘটবে না। এই সমস্ত গাছগুলিতে পোকার কোনো আক্রমণ ঘটে না। দ্বিতীয়ত ফাঙ্গালের আক্রমণটা প্রচুর পরিমাণে ঘটে, আর ফাঙ্গালের আক্রমণ একটাই ঘটে, সেটা হচ্ছে গোড়া পচে যাওয়া এবং পাতাটা সবসময় যেন ঝরে পড়া। আর এটার মূলত কারণ হচ্ছে মাটির মিশ্রণ। আর এটা মূলত দেখা যায় বর্ষার শুরুর দিকে বা বর্ষার শেষের দিকে এই রোগটা সাধারণত দেখা যায়। অনেকটা সময় মাটিতে নিমাটোল তৈরি হয় এবং তখন এরকম রোগ দেখা যায়। সেই সময় যদি এরকম দেখা যায় তাহলে অবশ্যই আপনারা গাছের গোড়াতে ফরডন ব্যবহার করতে পারেন, বা আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করার মতো বিভিন্ন ধরনের যে সমস্ত ফাঙ্গাল অ্যান্টিফাঙ্গালগুলি পাওয়া যায় সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। তাতে আস্তে 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 এই সমস্ত বিষয়গুলি থেকে ঠিক হয়ে যায়। আর যদি অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তাহলে গাছটিকে তুলে নতুন করে রিপোর্টিং করতে হবে, এটা কিন্তু অবশ্যই করতে হবে। এই গেল গাছের সমস্ত রকম পরিচর্যা যারা নতুন বাগান করবেন। এবার আপনার ছাদ বাগানে এই গাছগুলি রয়েছে, অনেকে রয়েছে বনসাই করতে চাই, যে আমরা বনসাই করতে চাই তাহলে কি করবো? বনসাই করার জন্য তেমন কোনো কিছু নেই, সমস্ত গাছগুলিকে বড় করুন, গাছগুলিতে খাবার দিন, গাছের রুট স্টকটা যেটা মানে গোড়াটি রয়েছে সেটাকে মোটা করার চেষ্টা করুন। দেখবেন আস্তে 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 আপনি প্রত্যেকটা স্টেজে গিয়ে আপনি বুঝে যাবেন। আর যখন ডাল কাটাই ছাটাই এই সমস্ত কিছু করবেন তখন সবসময় চেষ্টা করবেন যে সমস্ত জায়গাগুলি কাটলেন সেই সমস্ত জায়গা কিন্তু আপনাদের একটু চেষ্টা করবেন অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দেওয়ার। আর যদি আপনি বনসাই করতে চান তাহলে এইভাবে করবেন। আর নর্মালি আমরা সাধারণত কি করি, এই সমস্ত গাছগুলি বড় হয়ে গেলে কোন একটা বনসাই পটের মধ্যে লাগানোর চেষ্টা করি, তাকে শেপ দেওয়ার চেষ্টা করি। আর ছোট থেকেই এটা যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। আর বিভিন্ন ধরনের মডেল তৈরি করা যায় এই সমস্ত জেট প্ল্যান্ট দিয়ে। যারা এগুলি করতে চান তারা ধীরে ধীরে প্রয়োগ করুন, চেষ্টা করুন, দেখবেন খুব সহজেই পারবেন। আর বিষয় তেমন কোনো কিছু নেই, জেট প্ল্যান্টের চারা তৈরি করা একদম জল ভাত, যে কোনো ডালকে কেটে আপনি মাটিতে বসিয়ে দিন, যেখানে ইচ্ছা বসিয়ে দিন, অনায়াসে হয়ে যায়। মানে চারা সবচেয়ে ক্রয় করার কোনো প্রয়োজনই পড়বে না আপনার, যখন যেভাবে ইচ্ছা আপনি অন্তত এই সমস্ত গাছগুলো খুব অনায়াসে বড় করে তুলতে পারবেন। আর খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ, খুব ভালো গ্রো করে এবং চাইলে প্রত্যেকে করতে পারেন। বর্তমানে প্রচুর ভ্যারাইটির জেট প্ল্যান্ট পাওয়া যাচ্ছে, যেটা আপনার পছন্দ আপনার ইচ্ছা। কিন্তু এই যে সময়টা চলছে না, ফেব্রুয়ারি মাস এবং এই যে মার্চ এপ্রিল চলবে, এই সময়গুলোতে জেট প্ল্যান্ট সবচেয়ে বেস্ট গ্রো করে। তাই এই গ্রো করার সময়টাতে কিন্তু আপনাকে গ্রো করে নিতে হবে, আপনি কিন্তু পিছিয়ে পড়লে চলবে না, আর এই সময়টাকে কাজে লাগিয়ে দিতে হবে। তার কিছু বলার নেই জেট প্ল্যান্ট নিয়ে। জেট প্ল্যান্টে যে সমস্ত গুরুত্বপূর্ণ টিপসগুলো দেওয়া হলো এগুলি যদি আপনি মেনে চলতে পারেন, আপনার জেট প্ল্যান্ট কিন্তু সেরা সেরা হয়ে উঠবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।